আজ থেকে হাবের বিশেষ টিকা কার্যক্রম শুরু। উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা পাচ্ছে প্রাধান্য। ভ্যাকসিন পাবে ৬ মাস থেকে ৫ বছর বয়সীরা। সংকট বৈশ্বিক, দেশের পরিস্থিতি সামাল দিতে ১ ঘন্টা কমিয়ে আনা হয়েছে অফিস সময়। কর্মযজ্ঞ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা। জ্বালানি সরবরাহ সামাল দিতে হিমশিম, অধিকাংশ পাম্পেই মিলছে না তেল। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। জ্বালানি সংকটে ই বাইক বিক্রিতে রেকর্ড। ফেব্রুয়ারির তুলনায় মার্চে বিক্রি বেড়েছে ২৫০%। জাতীয় সংসদে কমেছে নারীর প্রতিনিধিত্ব, দায়ী রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্টার সানডে আজ। যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে দেশে দেশে পালিত হয় দিনটি। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার থেকে অফিস সময় ১ ঘন্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা ১ ঘন্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুসারে রোববার থেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস চলবে। আর ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। এছাড়া সরকারের অপর এক সিদ্ধান্তে জরুরি সেবা ব্যতীত সব বিপণী বিতান, অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা 6টায় বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানী জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট। পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাদের অভিযোগ, অনেক মোটরসাইকেল চালক বারবার লাইনে দাঁড়িয়েও তেল মজুত করছে। রাজধানীতে জ্বালানি সংকটে বাড়ছে ভোক্তার মধ্যে উদ্বেগ। তাই সাত সকাল থেকেই তেলের জন্য দীর্ঘ সারি, কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না নিশ্চয়তা। কোনো পাম্পে সকালে দেখি বন্ধ বন্ধ বন্ধ, শেষমেশ 10 কিলো চালায়া 13 কিলো চালায়া বাড়তি তেল ফুরায়া বিভিন্ন পাম্পে যাইতে হয়। একের পর এক পাম্প ঘুরেও তেল না পেয়ে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। বিশেষ করে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চালকরা পড়েছেন বিপাকে। অনেকক্ষণ হয়েছে আসছি, আর আশা করতেছি আর ঘন্টার ভিতরে তেল চলে। অলরেডি তেলের গাড়ি আইসা পড়ছে। আমার ট্যাঙ্কিতে এখনো 5 লিটার তেল বাকি আছে। ফুল ট্যাঙ্কি করতে হলে 5 লিটার তেল লাগবে আরো। ডিপো থেকে চাহিদার অর্ধেক তেল পাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় হিমশিম তাদের। অনেক মোটরসাইকেল চালক বারবার লাইনে দাঁড়িয়েও তেল মজুত করছেন, যার ফলে কৃত্রিম সংকট আরও ঘনীভূত হচ্ছে। আমি মজুত তো করতেছি না, আমি ট্যাঙ্কটা খালি হতে দিচ্ছি না। আমার তো 1 সপ্তাহ চলতে হবে। কালকে না চলে তাহলে আজকে দিনটা আমার নষ্ট হয়ে যাবে। এখন আজকে আর কালকে তেল দিলাম, আজকে হাফ বেলা চালাবো, কালকে ফুল বেলা চালাবো। 200, 300, 400 টাকার তেল ঢুকলে একবার ওভারফ্লো হয়ে যায়। তারপর যার প্রয়োজন নাই সেও সিরিয়ালে দাঁড়াচ্ছে, যার প্রয়োজন আছে সেও তো সিরিয়ালে দাঁড়াচ্ছে। জ্বালানি তেলের এই সংকট দ্রুত নিরসন না হলে থমকে যেতে পারে সাধারণ মানুষের জীবনযাত্রা। পরিবহন সংকট বাড়ার পাশাপাশি নিত্যপণ্যের দামের উপরও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাংলায় প্রবাদের মতোই অবস্থা দেশের মোটরসাইকেল শিল্পে। জ্বালানি তেলের সংকটে মোটরসাইকেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহক। আর সেই সুযোগে গেল 1 মাসে ইলেকট্রিক সাইকেলের বিক্রি বেড়েছে 250%। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা এড়াতে বাড়ছে এর বিক্রি। গণপরিবহনের অভাব আর যানজটের ভোগান্তি এড়াতে নগরবাসীর কাছে দ্বিচক্রযানের কদর বরাবরই ছিল বেশি। কিন্তু জ্বালানি তেলের সংকটে এখন সেই মোটরসাইকেলই হয়ে উঠেছে ভোগান্তির কারণ। তবে তেলের এই সংকটে নাটকীয়ভাবে চাঙ্গা হয়েছে ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যবসা। বিক্রেতারা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সারা দেশে যেখানে বিক্রি হয়েছে 800 ইলেকট্রিক মোটরসাইকেল, সেখানে গেল মাসে তা বেড়ে হয় 2000।
সুতরাং আমাদের যে ওয়েটিং যে কাস্টমার ছিল যারা বাইক কিনতে চাচ্ছিল এরকম কাস্টমারের মধ্যে আমরা বলতে পারি 20 to 30% কাস্টমার তাদের পার্সে সেল হোল্ড করে দিছে। যদি তেল না থাকে আপনারা ডিক্লেয়ার দেন, আমরা ওইভাবে প্রস্তুতি নিব। যদি থাকে হয় প্রাইস কমান অথবা অ্যাভেলেবেল করে দেন। যখন থেকে এই যে ফুয়েলের সমস্যা দেখা দিচ্ছে তখন থেকে ইভিতে মোটামুটি একটু চাপ বাড়ছে, 20%-এর মতো সেলও আমাদের আপডেট হচ্ছে। ই বাইকের নেই তেলের পাম্পে দাঁড়িয়ে থাকার বিড়ম্বনা, সেই সঙ্গে এ বাহনের খরচ অনেক কম। তেলের বাইক ইউজার ছিলাম, বাট ওটা সেল করে দিয়েছি, কারণ হচ্ছে এই তেল সংকটেরটাকে সামনে রেখে, কারণ ওইভাবে লাইন ধরে রাখা তেল নেওয়া সম্ভব না আসলে। খুব ইজিলি আমি চার্জ দিতে পারতেছি, আর সকালে আমি মুভ করতে পারতেছি অফিসে, যার ফলে আমি এই স্কুটিটা ঈদের আগেই নিয়েছি আর কি। ব্যবসায়ীরা বলছেন চার্জিং স্টেশন সহজলভ্য করা সহ সড়কে ই বাইক চলাচলে নিবন্ধন জটিলতা ও খরচ কমানো গেলে ব্যবহার আরও বাড়ত। যেখানে 1500 সিসির একটা তেলের বাইকের জন্য যে রেজিস্ট্রেশনের টাকাটা দিচ্ছে 10,800 বা 900 টাকা, একটা ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রেও 1000 ওয়াট থেকে শুরু করে 1500 ওয়াটের গাড়িতে সেম রেজিস্ট্রেশন কস্টটা দিচ্ছে। এটা আমি মনে করি আরও যদি কমিয়ে আনা যায় সেক্ষেত্রে ক্রেতারা আরও বেশি মোটিভেটেড হবে গাড়িগুলো কেনার জন্য। তাদের মতে সড়কে ই বাইকের ব্যবহার বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের ওপর চাপ কমার পাশাপাশি দেশের পরিবেশ দূষণ পরিস্থিতি উন্নয়নেও সহায়ক হবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে বিপজ্জনক ও ব্যয়বহুল জলপথে। যুদ্ধের প্রভাবে জাহাজ চলাচলের ব্যয় আকাশচুম্বী। ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজের প্রিমিয়ামের হার 200 থেকে 300% পর্যন্ত বাড়িয়েছে বিমা কোম্পানিগুলো, যার প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর, এমন আশঙ্কার কথাই বলছেন সংশ্লিষ্টরা। সমুদ্র পথে বিশ্বের তেল বাণিজ্যের 20% ও সারের 30% হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই সমুদ্র পথে আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি জাহাজ। সংঘাত শুরুর আগে একটি জাহাজের বিমা খরচ ছিল মোট মূল্যের 0.02% থেকে 0.05% পর্যন্ত। তবে বর্তমানে তা বেড়ে 0.5% থেকে 1% বা তার বেশি হয়েছে। ঝুঁকি বিবেচনায় বিমা কোম্পানিগুলো ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের পলিসি সুবিধা বাতিল করেছে। এতে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহনও। যে কোনো সময় যে কোনো ধরনের জাহাজ দুর্ঘটনায় পতিত হতে পারে, সেই কারণে ইন্স্যুরেন্স যে প্রিমিয়াম সেগুলো তারা অত্যাধিক বাড়িয়ে দিয়েছে, যে কারণে আমাদের শিপিংয়ের যে কস্ট, যে বিশেষ করে আপনার জাহাজ ভাড়া, সেগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রায় 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে, যেহেতু হরমুজকে ওয়ার্ড জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। কিছুটা খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এগুলি ভিন্ন রুট অথবা কিছু ডিলে হওয়ার সম্ভাবনা বিদ্যমান। মধ্যপ্রাচ্যে সমুদ্র পথে পরিবহন নিয়ে অনিশ্চয়তায় চাপ বাড়ছে দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস পোশাক খাতে। ডেফিনেটলি আমাদের অর্ডারটা কমতেছে, কারণ ওদের চাহিদাটা কমবে। তার মধ্যে আপনার যে অর্ডারগুলো আমাদেরকে প্লেস করতেছে, ওগুলিতে আপনার ফ্যাব্রিকের বুকিং তো ডেফিনেটলি আমাদের প্লেস করতে হবে। এই ফ্যাব্রিকের প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা খালি একা চেষ্টা করলে হবে না, সরকারও এই জায়গায় আমাদের কাছে, সরকারও আগায় আসতে হবে। বিশ্বের বড় শিপিং কোম্পানিগুলো হরমুজ প্রণালী দিয়ে যাত্রা স্থগিত করেছে। বিকল্প পথ ব্যবহারে গন্তব্যে পৌঁছাতে বেড়েছে সময় ও খরচ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সংসদের নারী প্রতিনিধিত্ব কমে যাওয়ার জন্য দায়ী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে রয়েছে তাদের সদিচ্ছার অভাব। দলের মধ্যে প্রতিনিধিত্ব কম হওয়ায় নারীরাও বেশি আগ্রহী হচ্ছেন সংরক্ষিত আসনে। এক্ষেত্রেও সংসদে পাঠানোর আগে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে নারীদের দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্বজনপ্রীতি এড়িয়ে দলে সক্রিয় এবং যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দিয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরামর্শ তাদের। সোমবার নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। সংবিধানের 65(3) অনুচ্ছেদ অনুযায়ী সংসদে নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের পর দলের প্রাপ্ত আসনের অনুপাতে পরোক্ষ ভোটে নির্বাচিত হন নারী সংসদ সদস্যরা। এই অবস্থা তো মাননীয় স্পিকার এখন আর নেই। রাজনৈতিক দলেই নারী প্রতিনিধিত্ব কম হওয়ায় নারীরাও সরাসরি ভোটের চেয়ে সংরক্ষিত আসনে বেশি আগ্রহী। আর এর জন্য দলগুলোর সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। যখন পাচ্ছেন না নির্বাচনে দাঁড়াতে, তখন সংরক্ষিত আসনে তারা যেতে চান। আর নারীরা কিন্তু
সরাসরি নির্বাচনে যাওয়ার জন্য নারীদের কিন্তু প্রস্তুতি আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদেরকে সেই স্পেসটা করে দিচ্ছে না। নির্বাচন কমিশন যে কাজটা করতে পারে, আমাদের যে আইনে আছে যে পলিটিক্যাল পার্টির যে পার্টি কোটা, অর্থাৎ এই যে কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, এখানে 2030 সালের মধ্যে 33% নারীর অংশগ্রহণের কথা বলা হয়েছে। এইটা ইলেকশন কমিশন দেখতে পারে। অর্থাৎ যদি কোনো পলিটিক্যাল পার্টি এই যে আইনের ধারা এটা না মানে, তখন ইলেকশন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপি 38টি এবং জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট 12টি আসন পেতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা ও যোগ্যতা দেখেই প্রার্থী মনোনীত করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলো কোয়ালিফাইড, কম্পিটেন্ট, মানে যাদেরকে ক্ষমতায়ন করলে নারীর ক্ষমতায়ন হয় সেটা যেন করেন। নিজেদের স্ত্রী, সন্তান, কন্যা, বেআইন, আত্মীয় স্বজন, এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু নারীর ক্ষমতায়নটা হয় না। সংসদে সরাসরি নির্বাচিত নারী প্রতিনিধিত্ব কমে যাওয়াকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে নারী নেত্রীরা বলছেন, দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কথা রাখছে না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে গত কয়েক টার্মের তুলনায় এবছর নারী প্রতিনিধিত্বটা অনেক কমে গেল। এটা আসলে আমাদের জন্য গ্রহণযোগ্য না। তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে যেরকম বলছেন, বক্তৃতাতে যেরকম বলছেন, বাস্তবে তারা সেরকম করছেন না। এ থেকে উত্তরণে স্বজনপ্রীতি এড়িয়ে যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দিয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেল সংগ্রহের চিত্র আজও একই। পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। এই যে প্রতিদিন দীর্ঘদিনই দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে লাইন দেখা যাচ্ছে, আজ কেমন পরিস্থিতি দেখছেন? তেল দেওয়া শুরু হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন জানাবেন। শ্রাবন্তী, আপনি জানেন যে এই তেলের যে তীব্র সংকট, এটি কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে এবং আজও কিন্তু দেখা যাচ্ছে একই পরিস্থিতি। সকাল থেকে কিন্তু রাজধানীর কোনো তেল পাম্পে এখনো তেল দেয়া হচ্ছে না। আমি আপনাদের দেখাতে চাই পিছনে আমরা যে গুলশান সার্ভিস স্টেশন ফুয়েল পাম্পে আছি, এখানেও কিন্তু সকাল থেকেই বন্ধ রয়েছে তেল পাম্প এবং যে তেলের জন্য যে দীর্ঘ লাইন সেটিও কিন্তু রয়েছে এবং যারা তেল নিতে আসছেন বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেলের চালকরা তারা কিন্তু অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাম্পের সামনে তারা অপেক্ষা করছে। তারা জানাচ্ছেন যে তারা আসলে এই দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে কেউ রাত 1টা থেকে কেউ 2টা থেকে অপেক্ষায় রয়েছে, যার কারণে কিন্তু তাদের ভোগান্তি রয়েছে। আমরা একজন ভোক্তার সাথে কথা বলতে চাই যে আপনি আসলে কখন এসেছেন এবং কি দেখছেন, কখন তেল পাবেন? আমি তো আসছি হলো এখানে 4:10-এ। আমি 33 নম্বর সিরিয়ালে আছি। হ্যাঁ, এখন তেল যদি ডিপুর থেকে আসে, গাড়ি যদি ঢুকে, তাহলে আমরা তেল পাইতে পারি। এখন তো আমরা তো মানে দেখেন আমাদের চেহারা চোহারা ঘুমটুম সব হারাম হয়ে গেছে তেলের জন্য। এখন চাকরি করলে তো তেল আমাদের মালিক যদি তেল নিয়ে আসো, তাহলে আমরা তেল নিয়ে আসবো। কষ্ট করতে হবে আমাদের। দেখুন এই কষ্টটা আমরা কি করে ইয়ে করতে পারবো আমরা জিনিসটা, এটার ভোগান্তি আমরা যেন দূর হইতে পারি যেন। শ্রাবন্তী শুনছিলেন একজন ড্রাইভারের কাছে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনি কখন এসেছেন এবং কি দেখছেন, তেল কখন পেতে পারেন? আসসালামু আলাইকুম। আমি তো আসছি 1:30 রাত্রে। তো এখানে জিজ্ঞাসা করতেছি, তারা বলতেছে 10টা-11টা বাজতে পারে। এখন আমাদের তো ভোগান্তি, মনে করেন যে এই যে 1:30 আসছি, পর্চা পায়খানার ব্যাপার আছে, ওই খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঘুম তো গেলই। এখন আমরা সবচেয়ে ড্রাইভাররা হইলো কষ্টের মধ্যে আছি আর কি, এই হলো মূল কারণ আর কি। শ্রাবন্তী, আমরা আরেকটু দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু এই যে গাড়ির দীর্ঘ লাইন রয়েছে, তারা সেই মধ্যরাত থেকেই কিন্তু এখানে অপেক্ষা করছে এই গাড়িগুলো। এই লাইন আমরা যতদূর দেখেছি যে মহাখালী ওয়ার্ল্ডলেস গেট পার হয়ে গেছে, এই গাড়ির যে দীর্ঘ সারি তারা কিন্তু আসলে ভোগান্তিতে রয়েছে বলে জানিয়েছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই চালকরা বলছেন যে তাদের এই ভোগান্তির বাইরেও কিন্তু কর্মঘণ্টাও কিন্তু নষ্ট হচ্ছে। শ্রাবন্তী, তেলের সর্বশেষ এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ। কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। বাংলাদেশের মানুষ আমরা হাজার হাজার বছর ধরে এইখানে একটা ভ্রাতৃত্ব সৌহার্দ্যের মধ্যে বাস করছি।
আমাদের এই অঞ্চলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ এবং খ্রিস্টান এই সম্প্রদায় আমরা সবসময় একটা শান্তির মধ্যে ভালোবাসার সমাজ গড়ে তুলতে চেয়েছি। আজকে আপনাদের যে বিশেষ দিন স্টার সানডে, এই দিনটি আপনাদের বিশ্বাসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের অত্যন্ত মহৎ মহান ধর্মের প্রচারক, যাকে আপনারা ফাদার বলেন, আমাদের যীশু খ্রিস্ট, তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যখন সমস্ত পৃথিবীতে অন্যায় ছেয়ে গিয়েছিল, যখন সমগ্র পৃথিবীতে অন্যায়, ব্যভিচার, হিংসা, হত্যাকাণ্ড এইসব বিষয়গুলো নিয়ে মানুষের বসবাসের উপরে কিছু হচ্ছিল না। সেই সময় আমাদের সৃষ্টিকর্তা তিনি এই মহামানব যীশু খ্রিস্টকে তিনি আমাদের মাঝে পাঠান। আমাদের ধর্মগ্রন্থে কোরআন শরীফেও কিন্তু আপনার অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের এই মহামানবের নাম উল্লেখ করা আছে। সুতরাং যা সত্য, সেই সত্যকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধর্ম বিশ্বাস, সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা হচ্ছে একটা ব্যক্তিগত বিশ্বাস। এই ব্যক্তিগত বিশ্বাস এটাকে আমরা রাষ্ট্রের মধ্যে আনতে চাই না। আমরা সবসময় বলি যে ধর্ম বিশ্বাস যার যার, রাষ্ট্র সবার। এটা এই জন্যই যে আমরা বিশ্বাস করি আমাদের নেতা, যিনি আমাদের এই দল সৃষ্টি করেছিলেন, বাংলাদেশ জাতীয় দল, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি সবসময় বলতেন যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমরা কোনো আলাদা সম্প্রদায়ে বিভক্ত নাই। দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু কিছু শক্তি, দল, তারা এর মধ্যে বিভাজন আনার সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে, হিংসার উদ্রেক করে। একটি শব্দ যেটাকে আমরা হেট করি, হেট, ঘৃণা, এই শব্দটাকে আমাদের সকলেরই ঘৃণা করা উচিত। আমাদের মানুষের খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্টার সানডে উপলক্ষে রাজধানীর ভাটারায় কথা বলছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঝিনাইদহের কালীগঞ্জে স্কুলের খেলার মাঠ দখল করে গড়ে তোলা হয়েছে সবজি বাগান। সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংস্থার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। প্রতিবাদ করায় দেয়া হয়েছে স্কুল বন্ধ করে দেওয়ার হুমকিও। তবে এত কিছুর পরও নীরব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে আছে টাকার বিনিময়ে মাঠ লিজ দেওয়ার অভিযোগ। মাঠ জুড়ে নানা জাতের সবজি পরিচর্যায় ব্যস্ত কর্মী, দেখে বোঝার উপায় নেই এটি স্কুলের খেলার মাঠ। এই চিত্র ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঈদ উল ফিতরের ছুটিতে এসআরবি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সদস্যরা স্কুল মাঠে গড়ে তুলেছেন এই সবজি বাগান। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষকের সাথে আতাত করেই হয়েছে এমন কাণ্ড। হুকুম দেখো তাই লাগাইছে ছেলেমেয়ে, ঘাস লাগাইলে বলে ঘাস হবে, তারপরে শাক বিনেতে খাওয়া হচ্ছে। মাঠেতে ঘাস এনেতে লাগিয়ে আসতে পানি দিয়ে আসতে ঘাস লাগাইয়ে এই আর এই শাক ছিঁড়ে দিয়েছে। মাঠে সবজি বাগান করায় বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা। প্রতিবাদ করায় অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগও আছে। আমাদের শাক রয়েছে, তাই খেলাধুলা করতে পারি না, তাই বকে। আমাদের মাঠে তো শাক মাছ রয়েছে, খেলা করতে পারি না, তাই বকে। মাঠে সবজি লাগাইছি, তাই আমরা খেলাধুলা করতে পারি। এই নিয়ে প্রশ্ন করতেই চটে যান স্কুলের মাঠ দখল করে সবজি চাষে যুক্তরা। হুমকি দেন স্কুল বন্ধ করে দেওয়ার। আমরা এই কথা বলছি, কালকে থেকে গ্রামের কোনো স্কুলের ছাত্রছাত্রী আসবে না, সরকারি স্কুল চলবে না। কিরকম করে গ্রামের লোক যদি আমরা গ্রামের লোক যদি না মানে কেউ, আর সাংবাদিকরা এসে এখানে ছাত্রছাত্রী দিয়েছেন। কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সবজি চাষের পক্ষেই সাফাই গাইলেন স্কুলের প্রধান শিক্ষক। আমি ব্যবস্থা কি নেব? আমি তো বন্ধের ভিতরে আমরা সব যার যার মতন সব স্কুল যার যার মতন বাড়ি, তারা সমতল করছে রাস্তা, ফিল্ড, এই
তা আমি তুমি কি বলবো, আমি তাদের বলেছি যে তোমরা অনুমোদন নিয়ে আসো। অনুমোদন নিয়ে আসার পরে আমরা হলে এমপি ফিরোজে জানাইছি, হামিদি জানাইছি, আর কোনো কিছু লাগবে না। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রাথমিক শিক্ষা অফিসের। ভাই শুনছি যে 10,000 টাকা লিজ নেওয়া হয়েছে, সঠিক তথ্যটা সেটা আমরা তদন্ত করে দেখব। এই জন্য আমি সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারকে আমি সরেজমিনে পাঠিয়েছি এবং আমি ইতিমধ্যে এর পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটা চিঠি ইস্যু করছি। শিক্ষার্থীদের মনন বিকাশে খেলার মাঠটি দ্রুত দখলমুক্ত করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রক্ষণাবেক্ষণের অভাব, প্রশাসনিক জটিলতা আর বাজেট সমস্যায় চালু হওয়ার 1 মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পানি শোধনাগারের কার্যক্রম। এরপর টানা 9 মাস ধরে অচল হয়ে পড়ে আছে প্রায় 12.5 কোটি টাকার প্রকল্প। ফলে সুপেয় পানির সংকটে দুর্ভোগে সাধারণ মানুষ। দ্রুত জটিলতা দূর করে ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার দাবি পৌরবাসীর। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং টিউবওয়েলের পানিতে অতিরিক্ত আয়রনের কারণে শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করে। সংকট থেকে উত্তরণে শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখাল এলাকায় নির্মাণ করা হয় ভূগর্ভস্থ পানি শোধনাগার। 14.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শোধনাগারটির কাজ শেষ হয় 2024 সালের জুন মাসে। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শোধনাগারটি শায়েস্তাগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করে। 2025 সালের 28 এপ্রিল শোধনাগার উদ্বোধনের পর মে মাস জুড়ে পৌরসভার 40% গ্রাহক পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি পায়। কিন্তু প্রয়োজনীয় ব্যয়ের বরাদ্দ না থাকায় বন্ধ হয়ে যায় শোধনাগারটি। 9 মাস ধরে বিশুদ্ধ পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এই সিজনটায় পানির খুব অভাব, পানির নিচে লেয়ার থাকে না, আর অন্যান্য টিউবওয়েল থেকে যে পানি হয় তা আয়রন যুক্ত। এটা না বানায় যদি আমরা যদি গড়ে গড়ে যদি একটা সামা টিউবওয়েল বয়ে দিলে তো আমরা পানি পাইতাম। তো আমরা আপনার প্রায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমরা মানে টিউবওয়েলের মধ্যে আমরা পানি পাই না। তবে মহিলা লাগিয়া গোসলবোৰ করা দেখ বাসন ধোয়া খুবই কষ্ট করছে। এরা 1 কলস পানি আনে, আর একটা মহিলা কোনো 1 কলস পানিতে গোসল করতে পারে না। শোধনাগারটি দীর্ঘদিন অচল পড়ে থাকায় যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে চুরি হওয়ার শঙ্কা। প্ল্যান্টটা তো আপাতত বন্ধ, এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমরা 2 জন আছি। রাত্রে নাইট ডিউটি করে একজনে, আর দিনে আমি দেখাশোনা করি। কারণ যেহেতু প্ল্যান্টের মধ্যে অনেক মূল্যবান জিনিসপত্র আছে, তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। পৌরসভা জানিয়েছে প্রথম বছরের রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করার কথা ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। নির্ধারিত সময়ে বাজেট না পাওয়ায় শোধনাগারটি বন্ধ হয়ে যায়। গত বছর মার্চ মাসে এটা পৌরসভায় হ্যান্ডওভার করা হয়। এখানে কিছু ফাইন্যান্সিয়াল গ্যাপ ছিল, যেটা প্রকল্প থেকে হয়তো সরবরাহ করার কথা ছিল পরবর্তী কিছু সময় পৌরসভাকে সাপোর্ট দেওয়ার জন্য। সেই জায়গায় তাদের ডিপিপি প্রণয়ন সংক্রান্ত একটা টেকনিক্যাল সমস্যার কারণে এটা আপাতত মিনিস্ট্রিতে রয়েছে। পৌরসভা সময় মতো দরপত্র আহ্বান না করায় অর্থ ছাড় সম্ভব হয়নি, জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আমরা সবসময় চাই, কিন্তু প্রজেক্ট শেষ হয়ে গেলে তখন তো আর ফান্ড আসবে না। এতদিন ধরে যদি আপনার প্ল্যান্টটা বন্ধ থাকে, তখন তো সেটা পরবর্তীতে যদি আবার কোনো জটিলতা সৃষ্টি হয়, সেটা দায়ভার তো ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিবে না। রক্ষণাবেক্ষণ, বাজেট ও দরপত্র সংক্রান্ত জটিলতা নিরসন না হলে শায়েস্তাগঞ্জে বিশুদ্ধ পানির সংকট আরও দীর্ঘায়িত হতে পারে।